আজকে সকালবেলা জমজমের পানি খেয়ে দিনটা শুরু করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে আমার বাবার বাড়ির পাশে একজন আঙ্কেল আন্টি হজে গিয়েছিলেন, ওনারা জমজমের পানি দিয়েছেন আমার আম্মাকে। তো আমার আম্মা কিছুটা খেয়েছে আর বাকিটা আমাকে দিয়েছে আর কি খাওয়ার জন্য। তো এখন আমি বিসমিল্লাহ বলে গ্লাসের মধ্যে জমজমের পানি নিয়ে নিলাম আর একটু পানি মিশিয়ে বিসমিল্লাহ বলে পানিটা খেয়ে নিব। পবিত্র মক্কা শরীফে যাওয়ার সৌভাগ্য কখনো হয় কিনা জানি না, তবে রাব্বুল আলামিনের কাছে চাইব মরণের আগে একবার হলেও যেন মহান আল্লাহ পাক এই পবিত্র কাবা শরীফ ঘুরে আসার তৌফিক দান করে। তো পানিটা মিশিয়ে নিলাম, পানি মিশিয়ে এখন বিসমিল্লাহ বলে আমি পানিটা খেয়ে নিব। জমজমের এই পবিত্র পানিটা খেয়ে নিচ্ছি আর আল্লাহর দরবারে হাত তুলে চাইছি আল্লাহ যেন সকল অসুখ বিসুখ বালা মুসিবত থেকে আমাকে দূরে রাখে। আমার শরীরটা কিন্তু খুব খারাপ, আমি গত 3 দিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আমার হয়তো বা প্রেশারটা বেড়েছে, মাপা হয়নি, কিন্তু ঘাড় প্রচণ্ড ব্যথা, একটা সাইডই পুরো ব্যথা বলতে পারেন, বাম হাত থেকে শুরু করে বাম পা পর্যন্ত আর কি প্রচণ্ড ব্যথা। হাঁটা চলাফেরা করতেই মনে হচ্ছে কষ্ট হচ্ছে, রাতে তো একদমই ঘুম হচ্ছে না। তো অনেক কথা বলে ফেললাম। আমি কিন্তু ভিডিওটা স্টার্ট করেছি সকাল থেকে, এখন ব্রেকফাস্ট রেডি করছি। এখানে আমি তালের বড়া তৈরি করছি। তো তালের বড়া তৈরি করতে কিন্তু খুব অল্প কয়েকটা উপকরণ লেগেছে আমার। চালের গুঁড়া নিয়েছি, তালের রস নিয়েছি, চিনি, লবণ, বাস মিক্সড করে কিন্তু আমি তালের বড়া বানিয়ে ফেলছি। ঝটপট একটা সকালের নাস্তা। আর আমার বাচ্চারা কেন জানি রুটির চাইতে, মানে আটার রুটির চাইতে এই ধরনের পিঠা, কলার পিঠা এগুলোই বেশি পছন্দ করে ব্রেকফাস্টে। তো মোটামুটি সবগুলো পিঠাই কিন্তু বানানো হয়ে গেছে। তালের পিঠা, তালের বড়া যে যেটা বলে আর কি, এখন তো তালের সিজন। আর পাশের চুলায় চা বসিয়ে দিয়েছি। এই হলো আমাদের আজকের সকালের ব্রেকফাস্ট। বাচ্চাদের স্কুল ভার্সিটি সব কিছুই কিন্তু বন্ধ, বাবুর ভ্যাকেশন শুরু হয়ে গেছে, সামার ভ্যাকেশন দিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠেই কিছু কাপড় দিয়ে দিয়েছিলাম ওয়াশিং মেশিনে, কাপড়গুলো হয়ে গেছে। অনেক কাপড়ে জানতে চান, ঝুমুর আপু তুমি জানতে চেয়েছো যে আমি ওয়াশিং মেশিনে সব কাপড় ওয়াশ করি কিনা। হ্যাঁ আপু, আলাদা আলাদা অপশনে আমি সব কাপড় ওয়াশ করে নিই। এখন আমি যে কাপড়গুলো বের করেছি, মানে করছি আর কি, এই কাপড়গুলো কিন্তু আমি ডার্ক গার্মেন্টস যে আইটেমটা আছে সেই আইটেমে দিয়ে ওয়াশ করে নিয়েছি। আর এগুলো হচ্ছে কুশন কাভার লিভিং রুমের, আমি সকালবেলা উঠে খুলে তারপর ওয়াশে দিয়েছিলাম। আমার এই কাপড়গুলো কিন্তু 80% শুকিয়ে বের হয়েছে, এখন জাস্ট একটু রোদে দিয়ে একটু রোদে শুকিয়ে নেওয়া আর কি। বারান্দায় দিয়ে দিলেও হবে, কিন্তু আমি একটু ছাদেই পাঠিয়ে দিচ্ছি কাপড়গুলো। আর এদিকে আমার তালের বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, চাটা শুধু বানিয়ে নিব। বাচ্চারা এখন একজনও ঘুম থেকে ওঠেনি, তবে ওর বাবা দেখলাম নড়াচড়া করছে, হয়তোবা উঠে গেছে, সেজন্যই চাটা বসিয়ে দিয়েছি। তো চা তো আমাদের দুজনের জন্য বানাচ্ছি, বাচ্চারা চা খাবে না। এই তো টেবিলে নিয়ে এলাম তালের বড়া আর 2 কাপ চা বানিয়ে। তো ওর বাবার চাটাও রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে, কারণ ভেবেছিলাম ওর বাবা উঠে গিয়েছে, কিন্তু এখন দেখি যে আবার নড়াচড়া করে আবার ঘুমিয়ে পড়েছে। বাবুকে যেহেতু সেই স্কুলে নিয়ে যায়, খুব সকালে উঠতে হয়, তো আজকে তো আর স্কুল নেই, সেজন্য মনে হয় আর কি ঘুমাচ্ছে। তো যাই হোক, আমি একাই ব্রেকফাস্ট করে নিচ্ছি। তালের বড়াগুলো কিন্তু খুব মুচমুচে হয়েছে, চালের গুঁড়ি দেওয়াতে খুব মুচমুচে এবং খুব টেস্টি হয়েছে। এখন চাটা খেয়ে নিচ্ছি। চাটা একদমই মনে হয় ছেড়ে দিতে হবে, ওর বাবার সাথে থেকে থেকে আমার এই চায়ের অভ্যাসটা হয়ে যায়। যখন চলে যায় তখন কিন্তু আমি এক ফোঁটা চাও মুখে দিই না। আমার প্রেশার প্রচণ্ড বেড়ে গিয়েছে মনে হয় চায়ের কারণে। তো যাই হোক, সবাই তো ঘুমাচ্ছে, আমি আমার মতো ব্রেকফাস্ট করি, একটু ওয়াশরুমে চলে এলাম। আমার যে টেবিলের ট্রান্সপারেন্ট পেপারটা আছে এটার মধ্যে তরকারির ঝোল পড়েছে, অনেকবার মোছার পরও উঠছে না। তো আমি এটাকে বালতির মধ্যে একটু পানি দিয়ে ডিটারজেন্ট পাউডার দিয়ে ভিজিয়ে রাখছি, 1 ঘন্টা ভিজিয়ে তারপর ওয়াশ করে ফেলবো। অনেকেই জানতে চান ট্রান্সপারেন্ট পেপার কিভাবে ক্লিন করি, তো এই তো এভাবে ভিজিয়ে রেখে ওয়াশ করে ফেলি। তো এখন ভাবলাম সময় যেহেতু আছে, তো একটু এই চেয়ারগুলো ধুয়ে ফেলি। কেনার পর আর চেয়ারগুলো ওয়াশ করা হয়নি, প্রায় 2 বছর হয়ে গেছে। যেহেতু চেয়ারগুলো বারান্দায় থাকে, বারান্দায় কিন্তু ধুলা বালি আসতেই থাকে, প্রতিদিনই একটু ঝাড়া মোছা হয়। খালাকে বলে দিয়েছিলাম ঘর মোছার সময় যেন একটু মুছে নেয়, তারপরেও একটু ময়লা বেশি হয়েছে আমার কাছে মনে হচ্ছে, সেজন্য আমি কয়েকদিন ধরেই ভাবছিলাম যে চেয়ারগুলো একটু বাথরুমে এনে ক্লিন করবো আর কি, পানি দিয়ে একদম ওয়াশ করে ফেলবো।
তো আজকে স্কুল কলেজ কিছু নেই, কাজের অত তাড়াহুড়া নেই, সেজন্য একটু আস্তে ধীরে আমি আমার মনের মতো করে কাজগুলো একটু খুঁজে খুঁজেই করে নিচ্ছি বলতে পারেন। তো এই চেয়ারগুলো কিন্তু আরএফএল থেকে নেওয়া, বারান্দায় রাখার জন্য কেনা হয়েছে। আর আরএফএলের এই চেয়ারগুলোর কালার কিন্তু খুব সুন্দর, মানে ক্লিন করলে আরও নতুনের মতো হয়ে যাবে, দেখবেন আপনারা। আর অনেক আপুরাই জানতে চান যে আপু তোমার বারান্দায় রাখা চেয়ারগুলো তুমি কত দিয়ে কিনেছো, কোথা থেকে কিনেছো। আমি কিন্তু আজকে বলে দিলাম আরএফএল থেকে কিনেছি, 1250 টাকা করে পার পিস চেয়ারের দাম। দুইটা চেয়ার 2500 টাকা নিয়েছিল। এখন হয়তো বা দাম বাড়িয়েছে, জানা নেই আমার, কারণ সব কিছুরই যেহেতু দাম বাড়ছে এগুলোর দাম বাড়তে পারে। চেয়ারগুলো ক্লিন করে বারান্দায় নিয়ে এলাম, একটু রেখে দিব, পানিটা ঝরে গেলে তখন একটু মুছে দিব, কারণ ভিজা থাকলে আবার ময়লা এসে পড়ে নোংরা হয়ে যাবে। তো পানিটা ঝরে যাওয়ার পর আমি একটা শুকনা কাপড় দিয়ে চেয়ারগুলো মুছে দিব। বারান্দায় রাখার জন্য কিন্তু এই চেয়ারগুলো পারফেক্ট। এটার মধ্যে 3টা কালার হয়, লেমন কালার, রেড কালার আর অরেঞ্জ কালার। আমি এটাই নিয়েছিলাম, আমার কাছে ভালো লেগেছে। এখন আমি লিভিং রুমটা ডিপ ক্লিন করার জন্য চলে এলাম। তার আগে আমি আমার এই ঝাড়ুটা দেখিয়ে দিচ্ছি, যেটা দিয়ে আমি বিছানা ঝাড়ু দেই আর কি। তো এই ঝাড়ুটাও কিন্তু আরএফএলের, অনেক আপুরাই জানতে চাচ্ছেন ইদানিং, অনেক কমেন্ট পাচ্ছি যে আপু বিছানা ঝাড়ুটা কোথা থেকে কিনেছো একটু বলে দিলে ভালো হতো আমাদের জন্য। এটাও আরএফএল থেকে কিনেছি। আপনার কাছাকাছি যে কোনো আরএফএলের শোরুমে খোঁজ নিয়ে দেখতে পারেন। এটার প্রাইস নিয়েছিল 120 টাকা। তো আমি কিন্তু এটা দিয়ে বিছানা ঝাড়ি, সোফাগুলোও ঝেড়ে নেই, যেহেতু আমার ড্রয়িং রুমের জানলাটা খোলা থাকে সব সময়, প্রচুর বাতাস আসে এই সাইডটা দিয়ে, বাতাসের সাথে কিন্তু বালিও আসে। তো এই ঝাড়ুটা দিয়ে আমি ঝেড়ে ক্লিন করে নিলাম। আর আমার এই 3D ওয়ালপেপারটার সম্পর্কে আমি কিন্তু আগেও কয়েকবার ডিটেলসে বলে দিয়েছি, তারপরও নতুন নতুন ভাইয়া আপুরা অ্যাড হচ্ছেন, আবারও একটু ডিটেলসে জানতে চাচ্ছেন এটা উঠে যায় কিনা। আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, আপনারা নিজেরাই দেখে নিন যে এটা কি উঠে গিয়েছে কিনা। 2 বছর হয়েছে লাগিয়েছি। 3D ওয়ালপেপার আসলে আমার মনে হয় না, মানে না ধরে টানাটানি না করলে উঠার মতন কিছু আছে। এই সাইডটাতেও, মানে আমার ড্রয়িং রুমের 2টা ওয়ালে আমি 3D ওয়ালপেপার করেছি, এই 3D ওয়ালপেপারটাও এখনও পর্যন্ত ভালোই আছে। তবে নর্মাল যে পেপারগুলো আছে আমার বাসায় আরও অন্য রুমে, সেগুলো কিন্তু আমি বলবো যে পানি লাগলে নষ্ট হয়ে যায় বা খোঁচা টোচা লাগলে ছিঁড়ে যায়। আমি কিন্তু সংসারের কাজগুলো করছি আর এর ফাঁকে ফাঁকে আপনাদের কমেন্টের রিপ্লাই দিচ্ছি। কমেন্টের প্রচুর রিপ্লাই করি আমি। আমার ভাইয়া আপুরা কিন্তু বলতে পারবেন না যে আমি কারোর কমেন্টের রিপ্লাই করি না। যতটুকু দেওয়া সম্ভব, মানে যেই কমেন্ট আমি অ্যান্সার করতে পারবো সেটার রিপ্লাই কিন্তু আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করি। তারপর আবার ভিডিওর মধ্যেও বলে দিচ্ছি, কারণ একটা কমেন্ট যখন বেশি পড়ে সেই কমেন্টের উত্তরটাই আমি ভিডিওতে দেওয়ার চেষ্টা করি। আমি কিন্তু আজকে অফ ক্যামেরায় লিভিং রুমটা সম্পূর্ণ ডিপ ক্লিন করে নিয়েছি, আপনাদের সাথে সেগুলো কিচ্ছু শেয়ার করিনি। মানে সব কিছুর উপরে মুছে টুছে, ফ্যান মুছে, সব কিছু মুছে নিয়েছি। যেহেতু আমি লাইফস্টাইল ব্লগ করি, আমার প্রতিদিনের ডেইলি অ্যাক্টিভিটিসগুলোই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। আমার সংসারে প্রতিদিন আমি কি করছি, কি রান্না করছি, সব কিছু নিয়েই আমার একটি ব্লগ তৈরি হয়। আশা করি আপনাদের কাছে আমার এই ব্লগ ভিডিওগুলি খুব ভালো লাগে। আরেকজন একটা কমেন্ট করেছেন, এই কমেন্টের আগেও রিপ্লাই দিয়েছি, মানে অন্য আরেকজনের আর কি। তো নতুন হয়তো বা আপুনা ভাই, আমি জানি না ঠিক, আইডির নামটা আমার এখন খেয়াল নেই। আপনি বলেছেন আমার ফ্লোর টাইলসটা একটু ভালোভাবে দেখাতে, আপনার জন্য দেখিয়ে দিচ্ছি। আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন আশা করি দেখে নেবেন। আমার এই ফ্লোরের মাপ, ফ্লোরের টাইলসটার মাপটা হচ্ছে 32x32। এতটুকুই শুধু এখন আমি বলতে পারছি, কারণ 2 বছর আগে কেনা হয়েছে, এখন আর কিছুই মনে নেই। আর ইদানিং দেখছি আমি সব কিছুই ভুলে যাই, কোনো কিছু বেশি সময় মনে রাখতে পারি না, এই প্রবলেমটা আমার হচ্ছে। তো যাই হোক, এখন আমি কিচেনে চলে এসেছি দুপুরে রান্নাবান্না করার জন্য। এখানে আমি দুপুরের জন্য মলা মাছ চচ্চড়ি করব, সেজন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, মলা মাছের সাথে টমেটো কুচি দিলাম, কাঁচামরিচ কুচি দিলাম, হলুদ মরিচ ধনিয়া লবণ অ্যাড করে সরিষার তেল দিয়ে হাতে মেখে পানি দিয়ে শুধু চুলায় বসিয়ে দিব, মানে হাতে মাখা মলা মাছের চচ্চড়ি যেটা বলে আর কি। তো এই তো এক চুলায় এটা বসিয়ে দিলাম, আরেক চুলায় কবুতরের বাচ্চা রান্না করব। 2টা কবুতরের বাচ্চা দিয়ে গেছে আমার ভাসুর, বড় ভাসুর, তার ভাইয়ের জন্য, ভাই চলে যাবে সেজন্য দিয়ে গেছে রান্না করে খাওয়ানোর জন্য আর কি। তো আমার যা আগেও রান্না করে পাঠিয়েছিল, আমার ভাসুর কবুতর পালে আর কি, সেই কবুতরেরই বাচ্চা হয়েছে, সেখান থেকেই 2টা দিয়ে গেছে। এখন আমি সেই 2টাকে একটু কেটে কুটে ভালো করে ধুয়ে নিয়েছি, রান্না করব আর কি। রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি না,
তবে আপনাদের সাথে আজকে একটা মজার গল্প শেয়ার করব। আমার অনেক আপুরাই কিন্তু বলেন যে আপু তোমার মতো করে রান্না করতে পারি না, বা তোমার মতো ভালো রান্না করতে পারি না, আপু রান্না করতে পারি না, এই টাইপের অনেক কমেন্ট আসে আমার কাছে। সেই আপুদের উদ্দেশ্যে কিন্তু আমার আজকের এই গল্পটা। আশা করি সবাই আমার পুরো ভিডিওটি জুড়ে থাকবেন, আমার গল্পটা শুনবেন, আপনাদের কাছে ভালো লাগবে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু কবুতরের মাংসটা দিয়ে দিলাম। সবগুলো মশলা কষানো হয়ে গেছে। মশলার সাথে এখন কবুতরের মাংসটাকেও খুব ভালো করে কষিয়ে রান্না করে নিচ্ছি। আর এখন শুরু করা যাক গল্পটা। আর গল্পটা কিন্তু হচ্ছে আমার নিজের জীবনের গল্প, আমার বাস্তব জীবনের গল্প আর কি। তো আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। আমি যখন 9-10-এ পড়ি তখন কিন্তু আমি ছোটোবেলা থেকে আমি ঘর গুছানো, কাপড় চোপড় গুছানো, আলমারি খুব সুন্দর করে গুছিয়ে রাখা, এগুলো আমার খুব মনোযোগ ছিল এই বিষয়টাতে। কিন্তু রান্নার ব্যাপারে কোনো মনোযোগই ছিল না। আর মনোযোগ থাকবেই বা কী করে? আমি যখন রান্নাঘরের দরজায় যেতাম তখন আমার আম্মা বলতো যাও 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 ভাত নিয়ে আসতেছি। কখনো রান্নাঘরে ঢুকতেই দিত না। রান্না কিভাবে হচ্ছে, কিসের পরে কি দিচ্ছে, সেই ধরনের আমার কোনো আইডিয়াই ছিল না। তো এই রান্নার জন্য কিন্তু আমার অনেক ধরনের কথা শুনতে হয়েছে, আমার মাকেও শুনতে হয়েছে। অনেকে কিন্তু অনেক ধরনের কথা বলেছে আমার আম্মাকে যে আপনার মেয়ে রান্না পারে না, কিভাবে সংসার করবে, বা মেয়েকে কি সুখে যে সাজিয়ে রেখেছেন নাকি এতদিন, এই টাইপের অনেক কথাই শুনেছে। তো সেই যারা বলেছে আর কি এই ধরনের কথাগুলো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। কারণ তাদের উপর জিদ করেই কিন্তু আমি রান্নাটা শিখেছি। প্রথম আমি রান্না শিখেছি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই। আমার আরিয়ানা কিন্তু ততদিনে হয়ে গিয়েছে। আমার আরিয়ানা হওয়ার পর আস্তে আস্তে মানুষের কথায় জিদ করে আর কি আমি রান্নাটা শেখা শুরু করেছি। এখনও শিখছি। আমি যে অনেক ভালো রান্না করতে পারি সেটা কিন্তু বলবো না, এখনও শিখেই যাচ্ছি প্রতিনিয়ত। তো প্রথম প্রথম পেঁয়াজ কাটতে গেলে আমার কাছে মনে হতো পেঁয়াজের সাথে মনে হয় আঙ্গুলটাও কেটে পড়ে যাবে, এই টাইপের অবস্থা আর কি। তো পেঁয়াজ কাটতে না পারা সেই মেয়েটি আজকে সেরা রাঁধুনি হয়েছে। আপনাদেরকে সেই গল্পটাই বলছি। মানুষের যদি জিদ থাকে, ইচ্ছা থাকে, চেষ্টা থাকে, অবশ্যই একদিন ভালো রান্না করতে পারে সে। আমি কিন্তু এটা প্রমাণ করে দিয়েছি। বাংলাদেশি হোক, চাইনিজ হোক, যে খাবারটা চোখে একবার দেখি সেই খাবারটাই কিন্তু আমি আমার বাচ্চাদেরকে রান্না করে খাওয়ানোর চেষ্টা করি আল্লাহর রহমতে, এবং খুব স্বাদ হয়। কেন আমি আমাকে সেরা রাঁধুনি বলছি সেটাও আপনাদেরকে বলছি। একজন ওয়াইফের কাছে তার হাজব্যান্ড যখন বলে আমার মায়ের রান্নার পর তোমার রান্না হচ্ছে বেস্ট, আর বাচ্চারা যখন বলে আমার আম্মুর রান্না হচ্ছে সবচেয়ে বেস্ট, আমার আম্মুর রান্নার মতো এত মজাই হয় না কারোর রান্না, তখন কিন্তু আমি আমাকে সেরা রাঁধুনি বলতেই পারি। আর সেজন্যই কিন্তু বললাম পেঁয়াজ কাটতে না পারা সেই মেয়েটিও আজকে সেরা রাঁধুনি হয়েছে। তো আমার যে সকল আপুরা মনে কষ্ট পান, দুঃখ পান যে রান্না করতে পারি না, মজা করে রান্না হয় না, সে আপুদেরকে বলছি চেষ্টা করে যান, জিদ করেন মনের মধ্যে যে আমাকে শিখতেই হবে রান্না। অবশ্যই আপনি খুব সুন্দর রান্না পারবেন এবং একজন সেরা রাঁধুনি হয়ে যাবেন একদিন। আপনাদের সাথে কিন্তু আমি আমার আজকে জীবনের একটা গল্প শেয়ার করে ফেললাম। তো এখন আমি চাপা শুটকির ভুনা করব, ঝাল ঝাল চাপা শুটকির ভুনা, সেই রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলছি। এখানে আমি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম, বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি আমি একটা গোটা রসুন কুচি, কয়েকটা আস্ত কাঁচামরিচ আর একটু ধনেপাতা দিয়ে আমি একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নিব। হালকা ব্রাউন কালার করব আর কি, খুব বেশি কালার করব না, জাস্ট এরকম একটু কালার যখন হয়ে যাবে তখন এর মধ্যে আমি রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ রসুন পেস্ট দিলাম। শুটকির মধ্যে কিন্তু রসুনটা একটু বেশি দিতে হয়। অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম, পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। আর এখন আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া অ্যাড করছি একটু বেশি, কারণ শুটকির মধ্যে কিন্তু একটু ঝাল হলেই খেতে ভালো লাগে। আর এটা তো ঝাল ঝাল চাপা শুটকির ভুনা। আমার মতো কে কে এই চাপা শুটকির ভুনাটা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো সব মশলা দেওয়ার পর আমি কিন্তু একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি ধনিয়া গুঁড়া অ্যাড করিনি, শুটকির মধ্যে ধনিয়া গুঁড়াটা খাই না আমরা। অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম, সব উপকরণ একসাথে একটু ভালো করে কষিয়ে নিব, আর কিন্তু কোনো পানি অ্যাড করছি না। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষে গিয়েছে, তেলটা উপরে ভেসে এসেছে। এই পর্যায়ে এসে আমি চাপা শুটকি দিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু অনেকে পুটি শুটকিও বলে, আমাদের এলাকায় চাপা শুটকি বলে। তো শুটকি দিয়ে দিলাম আমি 7-8টার মতো। শুটকিটা দেওয়ার পর নেড়ে চেড়ে শুটকিটাও আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
আর এই পর্যায়ে শুটকিটা দেওয়ার পর কিন্তু দারুণ একটা ফ্লেভার এসছে। এখন আমি চুলার হিটটা একটু কমিয়ে দিব, কমিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিব আস্তের আগুনে। এটা 10 থেকে 15 মিনিট পর চাপা শুটকির ভুনাটার এই অবস্থা, একদম ভাজা ভাজা হয়ে গেছে, কালারটাও কিন্তু খুব সুন্দর হয়ে এসেছে এখন। আর এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, মনে হচ্ছে এখনই এক থালা ভাত খেতে পারবো আমি। আমার এই চাপা শুটকির ভুনাটা খুব পছন্দের একটা খাবার। চাপা শুটকির ভুনাটা কিন্তু হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। আর মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে চাপা শুটকির ভুনাটা। আর চাপা শুটকির ভুনার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এখানে বাবু গোসল করে নিয়েছে, ও এখন নামাজে যাচ্ছে, তো ওর বাবাও যাচ্ছে ওর সাথে। তো আমি বললাম বাবা টুপি কোথায়, টুপি মনে হয় গাড়িতে রেখে এসেছে আগে একদিন, তো ওখান থেকেই নিয়ে যাবে আর কি। ওরা বাবা ছেলে নামাজে যেতে থাকুক, আর আমি আপনাদেরকে প্রতিদিনের মতো একটা ছোট্ট বিষয় মনে করিয়ে দিচ্ছি। আমার এই ভিডিওতে যদি একটা লাইক দিতে কেউ ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক কিন্তু অসংখ্য ভাইয়াপুর কাছে পৌঁছে দিবে আমার এই ভিডিওটি। আর আপনাদের একটা লাইক একটা শেয়ারের কাজ করবে, আমার এই চ্যানেলটাকে অনেকের মাঝে ছড়িয়ে দিবে, আমার চ্যানেলটাকে কিন্তু অনেক বড় করতে সাহায্য করবে। ওদেরকে যখন নামাজে যাওয়ার জন্য বিদায় দিচ্ছিলাম, আমার কয়েকজন আপুর কথা একটু মনে পড়ে গেল। আপুরা বলেছে যে আপু বাইরের এই সেলফটার একটা ছবি দিও। তো আপুরা আপনাদেরকে বলছি, আপনারা কিন্তু এখান থেকে চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, তাহলেই কিন্তু আপনারা ছবিটা পেয়ে যাবেন। ওদেরকে বিদায় দিলাম নামাজ পড়তে যাওয়ার জন্য, দিয়ে আমিও গোসল করে নামাজ পড়ে নিলাম। ওরা এখনও নামাজ থেকে আসেনি। আর আমার নামাজ শেষ হওয়ার পর আমি এই আভায়াটা বা হিজাবটা যে পরে আছি, কয়েকজন আপু জানতে চেয়েছেন, এটার হাতাটা একটু দেখতে চেয়েছেন। তা আপুদের জন্য ভাবলাম একটু দেখিয়ে দেই। হাতাটার মাথায় হচ্ছে মানে মুখে হচ্ছে রাবার লাগানো, কুচি দিয়ে রাবার লাগানো আর কি। আর এই যে এরকম এই সাইডটা হচ্ছে এরকম। অনেকেই জানতে চেয়েছেন এটা আমি কোথা থেকে কিনেছি। আমি যেহেতু উত্তরাতে থাকি, আলাউদ্দিন টাওয়ারের 3 তলা থেকে কিনেছি। এরকম টাইপের যে দোকানগুলো আছে বুরকা হিজাবের, ওইসব দোকানেও খোঁজ নিতে পারেন। এটার সম্পূর্ণটা কিন্তু লিলেনের মধ্যে, খুবই কমফোর্টেবল। আমি কিনেছিলাম বাইরে পরার জন্য, কিন্তু এটা বাইরে পরলে ব্যাগ নেওয়া যায় না, সেজন্য আমি এখন বাসায় নামাজ পড়ে ফেলছি। আরেকটা আমার খালাতো বোনকে দিয়ে দিয়েছি। তো টেবিলটা গুছিয়ে নিয়েছি, ওরা এখনও নামাজ থেকে আসেনি, আসলেই আমরা খাওয়া দাওয়া করে নিব। আমাদের আজকের দুপুরের মেনু হচ্ছে কবুতরের মাংস। কবুতরের মাংসটাও কিন্তু অনেক ইয়াম্মি হয়েছে, এই তো দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আর এখন তো আমি ভয়েস ওভার করছি, সত্যি খুব মজা হয়েছিল কবুতরের মাংসটা। আর এটা হচ্ছে ঝাল ঝাল চাপা শুটকির ভুনা, আর মলা মাছের চচ্চড়ি হচ্ছে হাতে মাখা চচ্চড়ি আর কি। এই দিয়ে আজকে আমাদের দুপুরের খাবারটা খেয়ে নিব আমরা। এখানে আমি চাপা শুটকি ভুনা করেছিলাম যে প্যানটার মধ্যে, সেই প্যানটা মুছে একটু ভাত নিয়ে নিয়েছি। আমার মতো কে এরকম পাতিল মাখা ভাত খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো আমি শুটকির ভুনা বা গরুর মাংসটা যখন শেষ হয়ে যায় পাতিলটা মুছে খেতে খুব পছন্দ করি। তো একটু ভাত মেখে নিলাম, আর এই যে শুটকির ভুনা নিয়ে নিচ্ছি। ভাত খেতে খেতে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নিব। আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই ছিল। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে শেয়ার করবেন। মনিরাস ওয়ার্ল্ডের নেক্সট একটা ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।